আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার চলে এসেছি একটি ব্যতিক্রমধর্মী সেশন নিয়ে। আর আমাদের সাথে আছেন ডক্টর অঙ্কুর দত্ত স্যার। স্যারের পরিচয় যাই দেওয়া হোক না কেন, স্যারের মেইন পরিচয় হচ্ছে স্যারের ক্লাস। স্যার ইতোমধ্যে আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তার ক্লাসের মাঝে দিয়ে। তো আজকে ইতিমধ্যে স্যার আমাদের মধ্যে বেশ কিছু শিক্ষণীয় সেশন উপহার দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ব্যতিক্রমধর্মী সেশন নিয়ে চলে এসেছি, যার টপিক হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম। তো চলুন আমরা স্যারের কাছ থেকে জেনে নিই যে আজকের এই শিক্ষণীয় বিষয়টি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না? আচ্ছা, জি আমাদের স্যার, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে আসলে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত একটা টপিকসের মধ্যে, সেটা হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম। কারণ আমরা জানি যে কোভিড হওয়ার পর অনেক পেশেন্ট অনেক রকম সমস্যা নিয়ে কিন্তু এখন আসছে সব, এবং অনেক অনেক জিনিস নিয়ে আমরা একটু ভুগছে। তো এগুলাকে নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আমাদের আজকের এই সেমিনারে। আমি এক্সিসকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি ফার্স্টে শুরু করতে চাই। আমি একটা আমি আমাদের এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের একটা উক্তি দিয়ে আমি শুরু করতে চাই যে স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমাতে দেয় না। আসলে কি কোভিডের যে অবস্থা, আমরা কিন্তু এখনো পর্যন্ত কোভিড নিয়ে একটা সময় প্রথম যখন কোভিড-19 আমাদের এই এসেছিল বা আমাদের এই পৃথিবীতে এসেছিল, তখনকার নলেজ আর আমাদের এখনকার নলেজের মধ্যে কিন্তু প্রতিদিনই অনেক চেঞ্জ হচ্ছে। আমরা আগে অনেক কিছু জানতাম না, এখন কিন্তু নতুন নতুন অনেক তথ্য আমরা জানতে পারছি। এবং আমাদের যদি আমরা বলতে চাই, আমাদের সবাই কিন্তু আমরা এখন ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি। এটা আমাদের একটা স্বপ্ন। আমরা একটা স্বপ্ন দেখতে চাই যে আমরা আগের মতো অবস্থায় আমরা ফিরে যাই। কারণ এখন আপনি চিন্তা করেন, আপনারা এখন যখন বাসা থেকে বের হই, আমাদের কিন্তু মাস্ক পরে বেরোতে হয়, অনেক প্রোটেক্টিভ মেনটেন করে আমাদের বেরোতে হয়, কিন্তু আগে কি সেটা করতাম? তো আমরা সেই স্বপ্নটা দেখে আমি শুরু করতে চাই, সেই স্বপ্নটা, যে স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতে আগের মতো যেন চলতে পারি। এই শুভকামনাটা জানিয়ে আমার আজকের প্রেজেন্টেশনটা আমি শুরু করছি। আচ্ছা, আপনারা কোভিড-19 নিয়ে আপনারা জানেন, সবই জানেন। এটা হচ্ছে জাস্ট আমি একটু প্যাথোফিজিওলজি একটু বলবো, দেন আমরা পোস্ট কোভিডে চলে যাব, কারণ এটা আপনাদের বুঝার জন্য একটু লাগবে। ঠিক আছে? আমরা জানি এটা হচ্ছে মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার এনভেলপ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ এনভেলপ ভাইরাসের এটা। ঠিক আছে? আমাদের আরেকটা কথা মনে রাখবেন যে যে কোভিড-19 এটা বা করোনা ভাইরাস, যেটা আমরা করোনা ভাইরাস বলছি, এটা কিন্তু আজকে নতুন আসে নাই। এটা কিন্তু এর আগেও কিন্তু আমাদের পৃথিবীতে এসেছিল। যেমন মার্স, সার্স কিন্তু এসেছে। ঠিক আছে? কিন্তু যেটা ব্যাপারটা হয়েছে, সিভিরিটির যে মানটা, এইটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই। এটা কিন্তু অনেকখানি পরিবর্তন হচ্ছে। এবং এই কারণেই আমাদের আজকের সারা বিশ্ব কিন্তু আজকে কোভিডে, বলতে গেলে আমরা প্রত্যেকটা মানুষ আজকে বন্দী কোভিডের কারণে। ঠিক আছে? জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই হচ্ছে। তো এইটা নিয়ে আমরা শুরু করতে যাই। আচ্ছা, আমরা একটু জাস্ট আমাদের স্ট্রাকচারটা আমরা বলি। স্ট্রাকচারটা আপনারা সবাই জানেন, আমি এত ডিটেলস বলছি না, আমি জাস্ট একটু ইজি করে কয়েকটা পয়েন্ট বলতে চাই। যেমন এটা স্ট্রাকচারটাকে যদি আমরা দেখাতে চাই, দিস ইজ এ স্পাইক প্রোটিন। ঠিক আছে? এটা হচ্ছে এম প্রোটিন থাকবে, এখানে হচ্ছে হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন এস্টারেজ, এগুলো হচ্ছে হিমোগ্লোবিন এস্টারেজ। এটা হচ্ছে এনভেলপ, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, এটার মধ্যে সামনে কিছু ডটেড প্রোটিন আছে, ই প্রোটিন থাকবে। এটাই মূলত হচ্ছে একটা স্ট্রাকচার। এখন আমাদের শরীরের মধ্যে কি ঝামেলাটা করে, আমি একটু প্যাথোফিজিওলজি নিয়ে একটু বলতে চাই। কারণ এই কেন বলতে চাই আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে একটা ওয়ান্স আপন এ টাইম আমাদের একটা ধারণা ছিল যে ডায়াবেটিস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা মাথার চুল থেকে পা পর্যন্ত সব ধরনের ডিজিজকে সে মানে ইনভাইট করে নিয়ে আসে। কিন্তু কোভিড আসার পরে যখন আমাদের কোভিড-19 এসেছে, সেটা কিন্তু আমাদের শরীরে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের সবগুলা অর্গানটাকেই সে আমাদেরকে এখন ইনভলভ করতে পারে। সো ইনভলভ করতে পারে, এই জিনিসটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে জানতে হবে যে এটার প্যাথোফিজিওলজি। ঠিক আছে? আমি এর আগে আমার আগের একটা কোভিডের যখন সেমিনারটা নিয়েছি, আমি চেষ্টা করেছি এই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেইন করার জন্য। আজকেও আবার একটু এক্সপ্লেইন করছি। এতে সুবিধা, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য। সাধারণত আমাদের শরীরের মধ্যে এন্ট্রি হচ্ছে গিয়ে টি পয়েন্ট। মানে কি, আমার শরীরে যদি আমার জীবাণুটা ঢুকতে হয়, আমাকে টি পয়েন্টে ঢুকতে হবে। টি পয়েন্ট কি? এক নম্বর হচ্ছে আমার চোখ, একটা নাক,
বা মুখ এর মধ্যে কিন্তু আপনার শরীরে এন্টার করতে পারে। এটা ট্রান্সমিশনটাকে আমি যদি করতে চাই, আমি দুইটা ভাবে ভাগ করতে চাই। একটা হচ্ছে ফিকো ওরাল রুটের মধ্যে এটা ট্রান্সমিশন অলরেডি আমি বলেছি, আর একটা হচ্ছে কাশি বা স্নিজিং করেছে। সাধারণত বলা হচ্ছে যে আমাদের এই রেসপিরেটরি ড্রপলেটটা, এটা মূলত একটা রেসপিরেটরি ড্রপলেট, এটা ট্রাভেল করতে পারে 3 থেকে 6 মিটার এবং এটা সার্ভাইভ করতে পারে আপনার 24 আওয়ার, ঠিক আছে। এবং হচ্ছে এটা এয়ার সার্ভাইভ এবং বাতাসে এটা থাকতে পারে মূলত 3 ঘন্টা। এটাই, এবং আমাদের যে সারফেস, যে কোনো সারফেস, তারপর হচ্ছে আপনার কাপবোর্ড হতে পারে বা কাঠের যেগুলোতে কিন্তু 24 আওয়ারের কথাই সাধারণত বলা হয়ে থাকে যে এতটুকু সার্ভাইভ করতে পারে। আচ্ছা, এখন এটা আমার শরীরে কিভাবে কাজ করে বা আমার শরীরে গিয়ে কিভাবে সমস্যাগুলো করছে? মূলত কাজটা এখানে এভাবে হয়, কোভিড যখন আমার শরীরে, মূলত কোভিডের টার্গেট অর্গান হচ্ছে লাং, ঠিক আছে। এটা সুন্দর মতো করে কি করে, ওর মেইন ভালোবাসার জায়গাটা হচ্ছে ফুসফুসের অ্যালভিওলি, ঠিক আছে। মনে করেন এটা ঢুকলো, এখান থেকে এন্ট্রি করে এটা অ্যালভিওলিতে যে সে অ্যাটাক করলো। মনে করেন এই অ্যালভিওলিটাকে আমি এখানে এই স্ট্রাকচার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। এই অ্যালভিওলির মধ্যে দেখবেন এখানে কতগুলো এপিথেলিয়াম আছে, ঠিক আছে। এখানের মধ্যে দুইটা আমি কতগুলো আমরা দেখতে যাচ্ছি, এটার মধ্যে হচ্ছে মনে এটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট আর এটা হচ্ছে টাইপ 2 নিউমোসাইট, ঠিক আছে। কোভিড যখন আমার শরীরে বা আপনার শরীরে বা হিউম্যান বডির শরীরে যখন এন্টার করে, ওদের টার্গেট হচ্ছে, ওরা মূলত ঢুকে হচ্ছে অ্যালভিওলার টাইপ 2 নিউমোসাইট, এটার সাথে তারা বাইন্ড করে মূলত সমস্যাটা ক্রিয়েট করে। তো আমার মনে করেন এই যে আমাদের যে কোভিডটা, এটা টাইপ 2 নিউমোসাইটের মাধ্যমে সে এন্ট্রি করেছে। এই টাইপ 2 নিউমোসাইটটা আমি এখানে আপনাকে দেখাচ্ছি। তো এটা কি করলো, এটা ঢুকে কিন্তু AC2 অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এইটার মাধ্যমে সে এন্ট্রি করে সে আমাদের শরীরে কি করছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আমি একটা কথাই বলেছি, কোভিড কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এখানে একটা থেকে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারের মতো অসংখ্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ সে তৈরি করছে। ইন দ্য মিন টাইম যে রাইবোজোম আছে, এটা কি করছে, সেখানে আবার ট্রান্সলেশনের মাধ্যমে, প্রোটিজের মাধ্যমে এই যে স্পাইক প্রোটিন বা এখানের মধ্যে অসংখ্য কোভিড তৈরি করছে, ঠিক আছে। এই দুইটার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের মধ্যে অসংখ্য কোভিড তৈরি হচ্ছে, ঠিক আছে, এক্সেস পরিমাণ তৈরি হচ্ছে। তখন কি হয়, আমার শরীরে কিছু পুলিশম্যান, র্যাব, আর্মি, যা বলতে চান আপনার, তারা কিছু আছে, যেমন হচ্ছে তারা কি করে, প্রথমে যখন এই কোভিডটা আমার, এটা মনে করেন কোভিডের জীবাণুগুলা, হ্যাঁ, কোভিড-19, তখন আমাদের শরীরে যে পুলিশম্যান যারা আছে, র্যাব যে আছে, যে আর্মি যে আছে, সেটা আমাদের প্রথমে এগিয়ে আসে, আমাদের শরীরের প্রথমে এগিয়ে আসে, যেটা হচ্ছে ম্যাক্রোফেজ এগিয়ে আসে। তো ম্যাক্রোফেজ কি করলো, সে কোভিডকে আক্রমণ করে নিবে। আক্রমণটা কিভাবে, সে হচ্ছে মূলত আপনার ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিন ফ্যাক্টর, মানে হচ্ছে সাইটোকাইন রিলিজ করবে, মানে কি কোভিডটাকে কিল করার জন্য, যে জীবাণুটা হয়েছে তাকে কিল করার জন্য। তো এতে যেটা হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে, আমার যে ব্লাড ভেসেল যেগুলো আছে, ঠিক আছে, ব্লাড ভেসেলের মধ্যে জানি এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এটা কি হলে কন্ট্রাকশন শুরু করেছে। কন্ট্রাকশন করার পরে এটি কি হচ্ছে, ভ্যাসোডাইলেশন করে ফেলছে। ভ্যাসোডাইলেশন করে এটা ক্যাপিলারি পারমিয়াবিলিটিটাকে বাড়িয়ে দিচ্ছে। এতে যেটা ইফেক্ট হচ্ছে, যে আমার ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইডটা আছে, এটা সুন্দর করে আমার ইন্টারস্টিশিয়ালের মধ্যেও ঢুকতে যাচ্ছে এবং হচ্ছে অ্যালভিওলার ভিতরে টইটুম্বুর হয়ে যাচ্ছে, মানে ফ্লুইডটা ঢুকে এটা টইটুম্বুর হয়ে যাচ্ছে। এই জন্য কি হচ্ছে, অ্যালভিওলার ইডিমা হচ্ছে, ঠিক আছে, ইনক্রিজ অ্যালভিওলার ইডিমা, এবং অ্যালভিওলার ইডিমার জন্য ARDS ডেভেলপ করছে, প্রচুর পরিমাণ ফ্লুইড, শ্বাস নিতে পারছে না, এইটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি একটা বলেছি আমার পুলিশ বা র্যাব বা আর্মি একটা কথা বলেছি, ম্যাক্রোফেজের পাশাপাশি ম্যাক্রোফেজকে সাহায্য করার জন্য আরেকটা সেল কিন্তু এগিয়ে আসে, সেটা হচ্ছে কি নিউট্রোফিল। নিউট্রোফিল কি করে, সে তোমার হচ্ছে রস, প্রোটিয়েজ, এগুলোতে রিঅ্যাক্টিভ অক্সিডেন্ট স্পেসিস, তারপর প্রোটিয়েজের মাধ্যমে কি করে, এই যে টাইপ 1 নিউমোসাইট যেগুলো আছে, ওইটাকে সে অ্যাটাক করে ডিস্ট্রয় করা শুরু করে। এতে যেটা হচ্ছে, এক হচ্ছে ফ্লুইডটা এন্ট্রি করছে, সেকেন্ড হচ্ছে এই নিউট্রোফিল ম্যাক্রোফেজ এটা অ্যাটাক করে বসেছে। এতে যেটা হচ্ছে, আমার যে স্ট্রাকচার যেটা আছে, অ্যালভিওলি স্ট্রাকচার যেটা, এটা কলাপস হয়ে যাচ্ছে। যখন অ্যালভিওলারটা কলাপস হয়ে যাচ্ছে, তখন কি হাইপোক্সিয়া ডেভেলপ করছে। যখনই হাইপোক্সিয়াটা ডেভেলপ করছে, তখন কি পেশেন্টের কিন্তু শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করেছে, মানে কি রোগী বলে যে আমি শ্বাস নিতে পারছি না বা আমার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম। তখন কি হচ্ছে, আমাদের পার্শিয়াল অক্সিজেন স্যাচুরেশনটা আমার কমে যাচ্ছে, ঠিক আছে। যখন পার্শিয়াল অক্সিজেন স্যাচুরেশন যখন কমে যায়, তখন কি হচ্ছে, আমাদের বডির যে কেমোরিসেপ্টর যেগুলো আছে, এটা কি করে, সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটাকে সে স্টিমুলেট করতে শুরু করে, যে আমার শরীরেতে এই প্রবলেম হয়েছে, আমাকে এখন ফিডব্যাক লাগবে। তখন কি করবে, সিম্পেথেটিক সাপ্লাইয়ের কারণে আমাদের হার্ট রেট এবং হচ্ছে রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, যার জন্য কোভিড এর পেশেন্টগুলো শ্বাসকষ্টের কথাগুলো বলে। এখানে আরো কয়েকটা কথা বলে, যেখানে আমি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এর কথা বলছি, এটা যখন রিলিজ হচ্ছে,
এই ইন্টারলিউকিন এই সাইটোকাইন স্টোমের কারণে, যদিও এখন সাইটোকাইন স্টোমের নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, যেটাকে অনেকে ব্রেডিকাইনিন স্টোম বলে, ব্রেডিকাইনিন সিনড্রোম বলে, অনেক কিছু বলছে এখন, ঠিক আছে। এটা হাইপোথ্যালামাসকে ইরিটেশন করে কিন্তু এটা ফিভার তৈরি করছে, যার জন্য কোভিড পেশেন্টের প্রথম যখন হচ্ছে তখন ফিভার নিয়ে প্রেজেন্ট করে। আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়েছি যে প্রচুর পরিমাণ নিউট্রোফিল, তারপর ম্যাক্রোফেজ গুলো অ্যালভিওলোতে জমা হচ্ছে। এতে যেটা করছে কি, এই ইনফ্লামেটরি সেলগুলোর কারণে কনসোলিডেশন ডেভেলপ করছে, ঠিক আছে। এবং পেশেন্টের যখন আপনি এক্সরে করেন বা সিটি স্ক্যান করেন, এইচএসসিটি করেন, তখন দেখা যাচ্ছে বা আপনার নিউমোনিয়া ধরা পড়ছে, ঠিক আছে। একটা চেস্ট টেস্টে বা আমরা এইচএসসিটি দিয়ে আমরা কিন্তু ইজিলি ডায়াগনোস করতে পারি। এর পাশাপাশি আরেকটা জিনিস করছে কোভিড এর কারণে কি হচ্ছে, ভ্যানাস রিটার্ন, ঠিক আছে, ভ্যানাস রিটার্ন কমে যাচ্ছে এবং পেরিফেরাল রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং শক হচ্ছে। এবং শকটা কি হচ্ছে, আমার যতগুলো অর্গান আছে, কিডনি বলেন, হার্ট বলেন, লাং বলেন, লিভার বলেন, সবগুলোর মধ্যে ওভারলোড হওয়া শুরু করেছে। মানে ওভারলোড মানে কি, ওদের কাজগুলোকে ইম্পেয়ার শুরু করেছে। তখন কি ওরা ওদের স্ট্রাকচারটাকে কাজ করতে দিবে না। এইটা হচ্ছে টোটাল প্যাথোফিজিওলজি। আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি যেভাবে আমাদের শরীরের মধ্যে এই প্রবলেমগুলো হচ্ছে, যার ফলশ্রুতিতে এই সিমটমগুলো আমাদের শরীরে প্রেজেন্ট হচ্ছে, ঠিক আছে। যে ফিভার আমরা সাধারণত আমরা পাচ্ছি যে 87.9%, তারপরে ড্রাই কাপ পাচ্ছি আমরা 67.7%, তারপর হচ্ছে ফ্যাটিক পাচ্ছি 38.1%, ফুটাম প্রোডাকশন পাচ্ছি 33.4%, শর্টনেস অফ ব্রেথ পাচ্ছি আমরা 18.6%, মাইলজে বা আথালজিয়া আসছে সেটা হচ্ছে 14.8%, গলা ব্যথা আমরা পাচ্ছি 13.9%, হেডেক আছে 13.6%, চিলস আছে আপনার 11.4%, নাশিয়া আর ভমিটিং হচ্ছে 5%, নেজাল কনজেশন 4.8%, ডায়রিয়া 3.7%, হিমোপ্রাইসিস 0.9%, কনজেক্টিভাল কন্ডিশন 0.8%, এবং এখন নতুন আবার যে হচ্ছে কিছু ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, ওইটাও কি আমরা 0.5% টু 1% বলতে পারি। এতটুকু আমি বুঝানো হয়েছে যে আসলে কোভিডটা আমাদের শরীরে কিভাবে করে, কি সিমটম গুলো প্রোডাকশন করে। এবার আসেন আজকের আমাদের আলোচিত বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, সেটা হচ্ছে পোস্ট একুট কোভিড-19। এটা একটা ডেফিনিশন যদি আমি অপারেশনাল ডেফিনিশন দিতে চাই, তাহলে অনেকটা যদি আমরা বলতে যে একটা পেশেন্টের কোভিড হওয়ার পর তার যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর্যন্ত যদি সিমটম গুলো থেকে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম, ঠিক আছে। যেমন সাধারণত বলা হচ্ছে যে গাইডলাইন গুলো বলা হয় যে মাইল্ড মডারেট কেস গুলোর পরে সাধারণত 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই সিমটম গুলো থাকে। আবার কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা সিভিয়ার ইলনেস ছিল তাদের কিন্তু 3 থেকে 6 সপ্তাহ বা 12 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করে। এটাকে আবার অনেকে এভাবে ডিপ করেছে যে আমাদের প্রথম কোভিড আক্রান্ত হওয়া 3 সপ্তাহ পর্যন্ত এটাকে বলা হচ্ছে সিমটম যতক্ষণ ছিল এটাকে বলা হচ্ছে একুট কন্ডিশন, আর অনেক সাধারণত বলা হচ্ছে যে 12 সপ্তাহ পর পর্যন্ত যেগুলাকে বলা হচ্ছে সেটাকে সাধারণত ক্রনিক সিমটম বলে। বাট এটাকে যদি আমি পুরো একুরেটলি আমি বলতে চাই, এটা হচ্ছে পোস্ট একুট কোভিড বা পোস্ট কোভিড, এটা আমরা বলতে পারি। এটার কিছু নামকরণ চলে এসেছে, এটা কিছু সিনোনিমস চলে আসছে, যেটা হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম, লং কোভিড, পোস্ট ইন্টেন্সিভ কেয়ার কমপ্লিকেশন, মানে অনেক কিছু বলছে। অনেকে বলে যে এটা পোস্ট ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সিনড্রোম, মানে অসংখ্য নাম আসছে, ঠিক আছে, অসংখ্য নাম আসছে। এগুলা আসলে প্রতিদিন এখন জার্নালে, এবং আপনারা শুনলে অবাক হবেন যে কোভিড নিয়ে এই পর্যন্ত এত পাবলিকেশন হয়েছে, এবং আমাদের এখনকার নলেজ এবং আগের নলেজের মধ্যে মানে আমরা বিস্তর পার্থক্য, মানে আমরা অনেক নতুন নতুন অনেক ইনফরমেশন আমরা জানছি। যেমন হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম, এটা নিয়ে কিন্তু আমাদের একটা সময় আমাদের কারো নলেজই ছিল না, ঠিক আছে। এখন কিন্তু এগুলো নিয়ে পেপারস আসছে, জার্নাল গুলো আসতেছে, তো এই জিনিসগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে। ইভেন যারা কোভিড আক্রান্ত হয়েছে, কোভিড ভালো হওয়ার পরেও কিন্তু তাদের সিমটম গুলো রয়ে গেছে, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আপনাদের যে পোস্ট কোভিড সিমটম এটা কত পার্সেন্ট, এরকম একটা কথা আসতে পারে, বা এটা কি কারণে হয়, অনেকগুলো ব্যাপারে কিন্তু আসতেছে। আমি এগুলো আস্তে আস্তে আপনাদের এক্সপ্লেনেশন দিব। সাধারণত বলা হচ্ছে যে 10% পেশেন্টদের যাদের কোভিড পজিটিভ হয় তাদের 3 সপ্তাহ পর্যন্ত, বা অনেকের কিছু পপুলেশন আছে অনেকদিন পর্যন্ত এই সিমটম গুলো থাকে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা স্টাডি হয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোভিড আক্রান্ত হয়েছে তার মধ্যে 65% মানুষ 14 থেকে 21 দিন পরে তারা তাদের প্রিভিয়াস লাইফে যেতে পেরেছে। আমি যদি এখন 65% যদি আমি চিন্তা করি, তার মানে 65% যদি চলে যায়, মানে নর্মাল লাইফ লিড করতে পারে, তার মানে 35% কিন্তু পোস্ট কোভিড ইফেক্টে এখন সমস্যায় জর্জরিত আছে। এই জিনিসটা কিন্তু এখন বলছে। আচ্ছা, এখন প্রশ্নটা আসতে পারে যে একটা স্মল পপুলেশন বা এটা কেন হচ্ছে, এই জিনিসটা নিয়ে আসলে এখন কিন্তু কথা হচ্ছে, ঠিক আছে। এখানে আমি যেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই যে এটার কজটা কিন্তু এখনো পর্যন্ত খোঁজা হচ্ছে।
তবে ধারণা করা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে ভাইরেমিয়া, যেটা এটা অনেকদিন পর্যন্ত ভাইরেমিয়াটা থেকে যায়। ঠিক আছে, এটাকে আমরা বলি পারসিস্টেন্ট ভাইরেমিয়া। একটা সময় আমাদের জ্ঞানটা এরকম ছিল যে ভাইরেমিয়াটা শুধুমাত্র ব্যাকটেরিয়া ইনফেকশন বা ইনফেকশনই হতে পারে, কিন্তু একটা ভাইরাল ডিজিজও কিন্তু ভাইরেমিয়া হতে পারে। তো এইটা একটা ব্যাপার, এটা কিন্তু এটাই এখন বলা হচ্ছে যে যে কোভিড পোস্ট কোভিড সিনড্রোম এর জন্য হচ্ছে যে আপনার যদি ভাইরেমিয়াটা পারসিস্টেন্ট করে, ঠিক আছে, অথবা পারসিস্টেন্ট কেন করতে পারে, এটা হচ্ছে যদি মনে করেন আমার যদি অ্যান্টিবডি, যেটা সাধারণত কি আমাদের একটা ডিজিজের এগেইনস্টে সাধারণত অ্যান্টিজেন ঢোকার পরে অ্যান্টিবডি ফর্মেশন হয়। এখন আমার অ্যান্টিবডিটা যদি আমার উইক হয় বা অ্যান্টিবডিটা ঠিক মতো যদি ফর্মেশন না হয়, অথবা যদি এটা রিল্যাপস হয়, ঠিক আছে, এবং অথবা যে ইনফেকশনটা আছে এটা বারবার আবার নতুন করে আবার দেখা দিয়েছে, ঠিক আছে, অথবা কোনো ইনফ্লামেটরি রেসপন্স হয়েছে, বা এটা একটা ডিকন্ডিশনিং ব্যাপার আছে, বা কোনো কারণে একটা স্ট্রেসে ছিল, স্ট্রেসের কারণে এই সমস্যাগুলো আবার দেখা দিয়েছে। তো সবকিছুই একটা ব্যাপার আমরা বলতে পারি এটার কারণে আমাদের পোস্ট কোভিড এর ব্যাপারগুলা সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন অ্যান্টিবডির একটা কথা, রিসেন্ট একটা তথ্য এসেছে, যারা পোস্ট কোভিডে যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদের শরীরে যে অ্যান্টিবডিটা ফর্মেশন হয়, সাধারণত বলা হচ্ছে এটা প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত এটা কভারেজ দেয়। কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাচ্ছি যারা পোস্ট কোভিডে আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে যে কোভিড টেস্ট করলে তখনও কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ পাওয়া যাচ্ছে। তো এটার কজ গুলা বা এটা নিয়ে আমাদের আসলে আরো অনেক কিছু জানার আছে এই তথ্যগুলো নিয়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে যে পোস্ট কোভিড, যে কোভিড-19 নিয়ে বলা হচ্ছে কোভিড-19 কি পোস্ট কোভিড সিম্পটম হচ্ছে, তার মানে কি আগে কি সিম্পটম গুলো হয় নাই? এখন কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে সার্স এবং মার্সের ক্ষেত্রে আমাদের যে এই সিকুলি গুলা, পোস্ট অর্গান সিকুলি গুলা কিন্তু ওই সময়ও কিন্তু ছিল, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে তখন এর পরিমাণটা একটু কম ছিল, এখন কিন্তু বিভিন্ন অর্গান থেকে ইনভলভমেন্ট করছে। সো এখানে আমরা সার্স এবং মার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেসপিরেটরি, মাসকুলোস্কেলিটাল, নিউরো সাইকিয়াট্রিক এই সিকুলিগুলি কিন্তু আমরা দেখতে পেরেছি সার্স এবং মার্সের ক্ষেত্রে। কিন্তু যখন কম্পারিজন করতে যাই পোস্ট আমরা কোভিড-19 এর ক্ষেত্রে, তখন কিন্তু এই সিম্পটমগুলো আরো বেশি পাচ্ছি। তো দিস ইজ দ্য মেইন থিং, যার জন্য এখন এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, পোস্ট কোভিড সিম্পটম নিয়ে খুব আলোচনা হচ্ছে, কারণ আমাদের পেশেন্টরা সাফার হচ্ছে এবং কি এখন এটা মানে বাঁচার জন্য লাগছে। ওকে, এখন আমি একটা কথা বলতে চাই যে সিম্পটম গুলা, পোস্ট কোভিড এর সিম্পটম গুলো সাধারণত কি হয়। পোস্ট কোভিড এর সিম্পটম গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে হলে আমি কয়েকটা সিস্টেমে আমি ভাগ করতে চাচ্ছি, যাতে আপনাদের বুঝতে একটু ইজি হয়। সাধারণত কোভিড এর যে সিম্পটম গুলো আমি দেখেছি, যে মাইল্ড সিম্পটম গুলো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই একটা বা দুইটা বা তিনটা সিম্পটম অনেক দিন পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন। যেমন হতে পারে যে লো গ্রেড ফিভার হতে পারে, ঠিক আছে, ফ্যাটিক, এটা হচ্ছে মোস্ট কমন, মানে হচ্ছে আমাদের পেশেন্টদের কমপ্লিকেশন, কমপ্লেইন, যে আমি তো হাঁপিয়ে যাচ্ছি, আমার আগে কোনো শ্বাসকষ্ট ছিল না, কিছুই ছিল না, আমি তো কোভিড হওয়ার পরে আমার তো একটু হাঁপিয়ে যাচ্ছি। এই হাঁপানোর পরিমাণটা থেকে সাধারণত 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত থেকে যায়। এবং এটার কজ তো নিয়ে কি কারণে কজটা, এই কজটা কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যে এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা মনে হয় অদূর ভবিষ্যতে ইনফরমেশন গুলো আরো পাবো। যেটা আমাদের কাছে অলরেডি ইনফরমেশন চলে আসছে, উইকনেস, আমরা সাধারণ লো গ্রেড ফ্যাটিক, উইকনেস, এগুলো নিয়ে কিন্তু এখন আমাদের কাছে জলজ্যান্ত প্রমাণ আছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের পেশেন্টরা ইনভেরিবলি যারা কোভিড আক্রান্ত হয়েছে এই সিম্পটম গুলা আমরা পাচ্ছি, একদম ইনভেরিবলি এই সিম্পটম গুলো পাওয়া যাচ্ছে। এরপরে যেটা হয়, আমি একটু আগে আপনাদেরকে যে প্যাথোফিজিওলজি যখন পড়িয়েছি বা দেখিয়েছি, আমি একটা যে দেখালাম আমাদের ওদের মেইন টার্গেট অর্গানটা কিন্তু ছিল লাং, AC2 রিসেপ্টরটা ছিল, টাইপ 2 নিউমোসাইট, এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। সো ওরা কি করে, ওরা সিভিয়ার লাং ড্যামেজ করে, যার জন্য ওদের সিভিয়ার দুইটা কমপ্লিকেশন হয়। একটা হচ্ছে নাম্বার 1 পালমোনারি ফাইব্রোসিস, ফাইব্রোসিসের পরিমাণ এত বেশি ছিল অনেক ক্ষেত্রে লাংটাকে ট্রান্সমিট করা লেগেছিল, ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে সামনে বলবো। এরপর আরেকটা জিনিস রেসপিরেটরি আমরা পাচ্ছি বা যে সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে ব্রঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিস, ঠিক আছে, এইটা কিন্তু রেসপিরেটরি কিন্তু এই কমপ্লিকেশনটা হচ্ছে, তার আগে কোনো সিম্পটম ছিল না, রেসপিরেটরি কোনো প্রবলেম ছিল না, কোভিড এর পরে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এরপরে আছে সেকেন্ড হচ্ছে কার্ডিয়াকের ক্ষেত্রে আমি এখানে কয়েকটা সিম্পটমে বা সিম্পটম জিনিস আমি হেডিং আমি বলতে চাই। কার্ডিয়াকের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে মায়োকার্ডাইটিস, ঠিক আছে, মায়োকার্ডাইটিস খুব ডেভেলপ করছে, পেশেন্টের এরিথমিয়া ডেভেলপ করছে। সাধারণত কিছু স্টাডিতে বলা হচ্ছে যে ইয়ং এজে যারা আছে তারা এরিথমিয়াতে বেশি আক্রান্ত হচ্ছে,
ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা যদি কম্পেয়ার করি ওল্ড এবং ইয়ং, দেখা যাচ্ছে যে ইয়ং এজ গুলাতে বেশি হচ্ছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্রোকেন হার্ট সিনড্রোম বা স্ট্রেস মায়োপ্যাথি বা এটা টাকুটসুবো কার্ডিওমায়োপ্যাথি, এইটা ডেভেলপ করছে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে কার্ডিয়াক যেটা, সেটা হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ, মানে হঠাৎ করে কোনো কজ নাই, হঠাৎ করে পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম ছিল, হঠাৎ করে সে সাডেন কার্ডিয়াক ডেথে মারা গিয়েছে। সো এই প্রবলেমগুলো হচ্ছে। এখন যেটা এখন একটা ব্যাপার চলে আসছে, যে আলোচনা হচ্ছে যে ব্রোকেন হার্ট সিনড্রোম বা স্ট্রেস মায়োপ্যাথি বা টাকুটসুবো কার্ডিওমায়োপ্যাথি, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে যে এই জিনিসটা কি। সাধারণত আমাদের যে লেফট ভেন্ট্রিকলটা আছে, এটা উইক হয়ে যায়। আগে কখনোই পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম ছিল না, কিছুই ছিল না, হঠাৎ করে সমস্যা হচ্ছে। এটা সাধারণত বলা হচ্ছে যে এটা একটা ইমোশনাল কজ বা ফিজিক্যাল স্ট্রেসের কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। এটার প্রেজেন্টেশন কিন্তু একটা কার্ডিয়াক কমপ্লেইন হতে পারে, মানে কার্ডিয়াক পেইন হতে পারে, এরিথমিয়া ডেভেলপ করতে পারে, সবই মানে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা, মানে এরকম প্রেজেন্টেশনটা হতে পারে, হাঁপিয়ে যাচ্ছে, এরকম ব্যাপারগুলো হচ্ছে। ঠিক আছে, যখন আপনি ইনভেস্টিগেশন করবেন তখন দেখা যাচ্ছে আপনার ইসিজিটা নরমাল থাকে, ট্রপোনিন-আইটা আমরা যদি করে থাকি তখন দেখা যায় এটা ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে, এটার ম্যানেজমেন্টে কিন্তু খুব মানে বলতে গেলে এটা কার্ডিয়াক ম্যানেজমেন্টই করতে হবে। এরিথমিয়া যদি ডেভেলপ করে, এরিথমিয়া চিকিৎসা করতে হবে। এবং যদি মনে করেন যে স্ট্রেস থাকে, এই স্ট্রেসটাকে রিলিভ করতে হবে, ইমোশনাল বা ফিজিক্যাল স্ট্রেস থাকে, সেটা অবশ্যই আপনাকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং করতে হবে। এটা একটা জিনিস বলা হচ্ছে। এবার আসে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছি যে মার্স এবং সার্সের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল। সো এই সমস্যাটা নতুন না। সো কোভিড এরও কিন্তু আমাদের, যেহেতু এটা করোনা ভাইরাস ফ্যামিলি, করোনা ফ্যামিলির সদস্য, তারও কিন্তু একই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মায়োপ্যাথি। এখন মায়োপ্যাথি নিয়ে কিন্তু একটা কথা হয়েছে, বা এখন স্টাডিগুলোতে আছে কি জন্য কোভিড-19 এ মায়োপ্যাথি হয়। দেখা গেছে যে মায়োপ্যাথির একটা কজ বলা হচ্ছে যে এটা হতে পারে যে র‍্যাপডোমাইলাইসিসের জন্য হতে পারে, আরেকটা হচ্ছে যে নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে বা কোনো সিকুলে রয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা ব্যাপার বলছে। ইভেন এমন একটা স্টাডি বলেছে যে সিভিয়ার কেসগুলোতে, যে সকল পেশেন্টকে আমরা সাধারণত সিভিয়ার বা ভেরি সিভিয়ার পেশেন্ট গুলাকে আমরা আইসিইউতে থাকতে হচ্ছে, এতে দেখা যাচ্ছে 11% মাসল লস হচ্ছে প্রতিদিন। তার মানে হচ্ছে কোনো পেশেন্ট যদি 8 দিন থাকে, 10 দিন থাকে, 15 দিন থাকে, তার কিন্তু এই 11% করে তার কিন্তু মাসল লস শুরু হয়ে যায়। তো এইটা কিন্তু একটা নতুন ইনফরমেশন, যেটা কিন্তু মার্স বা সার্স এর ক্ষেত্রে কিন্তু এটা ছিল না, ইনফরমেশনটা ছিল না। এবার আসেন প্যানক্রিয়াসের ক্ষেত্রে। প্যানক্রিয়াসে আমরা জানি প্রচুর পরিমাণে এসি2 রিসেপ্টর আছে, যার জন্য এটা যেটা হচ্ছে, এখানের মধ্যে একুট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করছে। পেশেন্টের হঠাৎ করে বলা নাই কথা নাই, আপনার পেটে ব্যথা শুরু হয়েছে, পেটে ব্যথা ছড়িয়ে যাচ্ছে, মমোদিন পজিশন হলে একটু কম লাগছে, মানে যত প্যানক্রিয়াটাইটিস যেরকম লক্ষণ থাকে, একদম পুরো ক্লাসিক্যাল সিম্পটম গুলো নিয়ে ফরমেশন এই প্রেজেন্ট করছে। এরপর একটা জিনিস হচ্ছে প্রেজেন্ট করছে, সেটা হচ্ছে সাধারণত ডায়াগনোস হচ্ছে যে সুডোসিস ফরমেশন অথবা ইনফেকশন। ঠিক আছে, প্যানক্রিয়াসের ইনফেকশন, এই হিস্ট্রিগুলো পাওয়া যাচ্ছে। এরপর আসেন ডার্মাটোলজিক্যাল। আমি যেটা বললাম, এটা একটা নিউ ম্যানিফেস্টেশন এসেছে, যে এটা সাধারণত একুট কন্ডিশন হয়, মানে কি এটা কিছুদিন পরে এটা কিন্তু রিলিভ হয়ে যায়। ঠিক আছে, এটার মধ্যে এক নম্বর হচ্ছে মিকোপ্যাপুলার রেশ আছে, ভ্যাসিকল থাকতে পারে, পারপুরা ডেভেলপ করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের কিন্তু ডিস্টাল লিম্বে ইস্কিমিয়া ডেভেলপ করতেছে। তো এইটা আরেকটা নতুন রূপ। ঠিক আছে, আমি তো একটা কথা বলছি, কোভিড যত নতুন নতুন যাচ্ছে, আমরা যতদিন যাচ্ছে আমরা কোভিড এর নতুন নতুন চেহারা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর আসেন এবার হচ্ছে রেনাল সিস্টেমের ক্ষেত্রে। এখন রেনাল সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে, বলা নাই ক নাই, হঠাৎ করে পেশেন্টের একুট রেনাল ফেলিওর হলো বা রেনাল শাটডাউন শুরু হয়ে গেছে। হঠাৎ করে পেশেন্টের ওলিগোরিয়া, এনোরিয়া, ইডিমা, হঠাৎ করে পেশেন্ট বলতেছে আমার তো প্রস্রাব বন্ধ হয়ে যায়, আমার তো প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, কম হচ্ছে, হাত পা ফুলে গেছে, এরকম কমপ্লেন নিয়ে এখন কিন্তু হঠাৎ করে শুরু করে দিয়েছে। তো এই যে একটা নতুন প্রবলেম শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে হ্যাপাটোলজিক্যাল সিস্টেম, যদি আমি পড়তে চাই, একটা মেইন জিনিস হচ্ছে একুট হ্যাপাটাইটিস পেশেন্টের ডেভেলপ করছে। কারণ একুট হ্যাপাটাইটিস হচ্ছে কারণ কি, কোভিড-19 এর কারণ আমি বলেছি এর আগে আপনাদের, প্যাথোফিজিওলজি আমি দেখিয়েছি এটা কি করে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে নিচ্ছে, ব্লাড সাপ্লাই কমিয়ে দিচ্ছে, শকে চলে যাচ্ছে, অনেকগুলো ইভেন হচ্ছে কোভিড-19 এর কারণে যেটা হচ্ছে, ওরা কি করে যে কোলেনজিওসাইট যেটা আছে লিভারে, সেগুলাকে শেষ মানে ডিস্ট্রয় করে দেয়। কিভাবে করতে পারে, সে আপনার সাইটোকাইনিন স্ট্রোমের কারণ হতে পারে, ব্রেডিকাইনিন স্ট্রেসের কারণ হতে পারে, অথবা আমরা যে কোভিড-19 চিকিৎসা করার যে অ্যান্টিভাইরাল ড্রাগ গুলা করতেছে,
এই ড্রাগগুলো কিন্তু এটা আমাদের যে কোলিনজোসাইট গুলো আছে এটাকে কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে, যার কারণে হঠাৎ করে হাইপোক্সিয়া সেপসিস ডেভেলপ করছে, তখন পেশেন্ট কিন্তু একুট হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করতেছে। ঠিক আছে, দিস ওয়ান অফ দা মেজর কমপ্লিকেশন। তারপরে আসতে পারি আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে নিউরোলজিক। আমরা নিউরোলজিক্যালটাকে আমরা সাধারণত তিনটা হেডিং আমি বলতে চাই। একটা হচ্ছে ইনফ্লামেশন, একটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড, নাম্বার 3 হচ্ছে আদার্স। আমি এই তিনটা হেডিং এ আমি আমাদের যে কমপ্লিকেশন গুলো হয় এটা এক্সপ্লেন করতে চাই। নাম্বার 1 ইনফ্লামেশন। ইনফ্লামেশনে যেটা হচ্ছে পেশেন্টের হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে, বলতেছে অনেক পেশেন্ট বলে যে আমি তো অসুস্থ হওয়ার পর থেকে আমার না প্রায় মাথা ব্যথা করে, অথবা খিঁচুনি হচ্ছে বা আবল তাবল বলছে, মানে ডেলিরিয়াম হচ্ছে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে আছে ইমিউন মেডিয়েটেড। ইমিউন মেডিয়েটেড ক্ষেত্রে তিনটা জিনিস বলা হচ্ছে যে ডিমেনশিয়া ডেভেলপ করছে, পেশেন্টে হঠাৎ করে বলছে যে আমি কোভিড এর পরে আমি মনে রাখতে পারছি না, আমি আগে যত মনে রাখতে পারতাম এখন কিন্তু হঠাৎ করে ভুলে যাচ্ছি। নাম্বার 2 যেটা হচ্ছে অ্যানোসমিয়া। অনেক পেশেন্ট কিন্তু কোভিড এর কিন্তু আমাদের ডায়াগনোস করা হচ্ছে যে প্রথম থেকে সে হঠাৎ করে ঘ্রাণ শক্তিটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটা পোস্ট কোভিড এর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা পাচ্ছি, এবং কি অ্যাগনোসিয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। আদার্স এর ক্ষেত্রে কিন্তু মেজর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গুলেনবারি সিনড্রোমের কিছু পোস্ট সিকুলি কিন্তু রয়ে যাচ্ছে। পেশেন্ট গুলেনবারি সিনড্রোমের পাশাপাশি ট্রান্সভার্স মাইলিটিস এটা নিয়েও প্রেজেন্ট করছে, পলিনিউরোপ্যাথি এটা নিয়েও প্রেজেন্ট করছে, পলিনিউরাইটিস এটা নিয়েও প্রেজেন্ট করছে, ক্রেনিয়ালিস এটা নিয়েও কিন্তু প্রেজেন্ট করছে। তার মানে কি নিউরোলজিক্যাল অনেক ধরনের ম্যানিফেস্টেশন কোভিডে হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে সাইকোলজিক্যাল বা সাইকোমেন্টাল বা মেন্টাল কমপ্লিকেশন কিছু ডেভেলপ করে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্ট্রেস। পেশেন্ট কিন্তু প্রচুর পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগে। সুস্থ হওয়ার পরে এই স্ট্রেসটা তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট আছে দেখা যাচ্ছে কোভিডে আক্রান্ত হওয়ার পরে সে 3টা 4টা 5টা এমনও মাস্ক পরে সে বের হয়। ঠিক আছে, অথবা পিপিএ ছাড়া সে বেরোচ্ছে না, অনেক ধরনের আছে। এবং পেশেন্ট কি ডিপ্রেশনে ভুগে, সিভিয়ার ডিপ্রেশনে ভুগে। এই যে একটা প্রবলেম হচ্ছে, ইভেন আমি একটু আগে দেখিয়েছি যে নিউরোলজিক্যাল, সেটা হচ্ছে তার মেমোরি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করে দেখা দিচ্ছে। মেটাবলিকের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যে পেশেন্টের আগে ডায়াবেটিক কন্ট্রোল হতো, এখন কিন্তু হঠাৎ করে ডায়াবেটিক কন্ট্রোলটা পুয়ার ডায়াবেটিক কন্ট্রোল হচ্ছে। এটা কিন্তু আরেকটা প্রবলেম। আরেকটা হচ্ছে থ্রম্বো এমবোলিটিক কন্ডিশন, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা এতগুলো স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক কমপ্লিকেশন হচ্ছে, মাথার চুল থেকে প্রতিটা অর্গানে কিন্তু কমপ্লিকেশন হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন একটা ব্যাপার আমি একটু বলতে চাই যে এই কমপ্লিকেশন গুলো হচ্ছে কেন। এক নম্বর হতে পারে যে আমাদের ফল্টি ইনভেস্টিগেশন, অথবা আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টটা সহজে আমাদের সময় মতো আসছে না, যার জন্য চিকিৎসকরা তাদের ইনভেস্টিগেশন অনুযায়ী কনফার্ম করে চিকিৎসাটা করতে প্রবলেম হচ্ছে, বা টেকনিক্যাল ফল্ট, এটাও একটা কজ হতে পারে, এটা অনেকে এটা বলতে পারে। তো এইটার জন্য একটা ফানি জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে একটা ছেলে, তার বাবা অলরেডি মারা গেছেন 7 দিন আগে, সে এসেছে আজকে, ছেলের মোবাইলে ডিজিএস থেকে একটা মেসেজ এসেছে যে বাবা তুমি কোভিড-19 পজিটিভ হয়েছো, তুমি 14 দিন আইসোলেশন থেকো। জাস্ট এটা একটা মজা করার জন্য আপনাদেরকে বলা, কারণ আপনারা এখন ভারী ভারী কথাগুলো অনেক বলে ফেলেছি, একটু জাস্ট আপনাদের এনজয়মেন্টের জন্য বলা। ঠিক আছে, আপনারা কি এতটুকু কি আপনাদের বুঝতে পেরেছেন? কোনো যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্ট গুলো দেখে দেখে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোনো ধরনের কমেন্ট থাকলে আপনারা কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় আমরা নেক্সট আমরা যাই। আসেন এখন ইনভেস্টিগেশনে পোস্ট কোভিড এর ক্ষেত্রে বা কোভিড এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন অনেকটা কাছাকাছি, কিন্তু পোস্ট কোভিড এর ক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন গুলো আমরা দিব অ্যাকর্ডিং টু দ্য কজ, মানে কজ অনুযায়ী আমি করব। সাধারণত ইনভেস্টিগেশন গুলাই মূলত করা হয়ে থাকে। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে হচ্ছে চেস্ট এক্স আমরা করতে পারি, ইসিজি করছি, ট্রপোনিন করছি, জি ডাইমার যেটা আমরা করে থাকি, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ফেরিটিন, নাইট্রিওটিক পেপটাইড, একটা স্ক্যান সিটি স্ক্যান অফ ব্রেইন করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এমআরআইও করা লাগতে পারে। তারপর এইচএসসিটি আমরা করে থাকি, সিভিয়ার ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া এটা আমরা করি, এবং একটা ছোট্ট একটা টেস্ট যেটা আমরা আসলে কি টেস্ট বলবো না, এটা আমরা ঘরে ঘরে ইদানিং কিন্তু সবাই আমরা কিনে নিচ্ছি, পালস অক্সিমিটার। এটাও কিন্তু আপনাকে অনেক ধরনের তথ্য দিতে পারে, মানে অনেক তথ্য আপনাকে এই জিনিসগুলো আপনাকে দেবে। ঠিক আছে, এইবার আসেন ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এখানে আমি একটা জিনিস বলতে চাই, বা মানে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশগুলো যেটা ম্যানেজমেন্ট করছে, তারা একটা আলাদা একটা পোস্ট কোভিড কমপ্লিকেশন ইউনিট তৈরি করেছে।
ঠিক আছে, এমন এখন হতে পারে আপনাদের আপনাদের যে কোভিড হসপিটালগুলো আছে এখানে একটা আলাদা একটা ইউনিট হতে পারে যেখানে পোস্ট কোভিড টিম থাকবে, যে টিমের মধ্যে রেসপিরেটরি স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট সবাই মিলে একটা কম্বাইন্ড থাকবে, মানে একটা ইউনিট থাকবে যেখানে যেখানে হচ্ছে কোভিড পেশেন্টগুলো যখন সুস্থ হবে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করতে হবে, আমাদের মাস মিডিয়া হতে পারে, আমাদের হেলথ সিস্টেমের মাধ্যমে, যে আপনাদের কোভিড হওয়ার সুস্থ হওয়ার পরেও আপনাদের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আছে বা একটা ইউনিট আছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেটাকে ফলো আপ করার জন্য। ঠিক আছে, সো আমাদেরকে এটা এনশিওর করতে হবে প্রতিটা হসপিটালগুলো, তাহলে আমরা এই ম্যানেজমেন্টগুলো আমরা ইজিলি করতে পারবো। এবং আমাদের যে কমপ্লিকেশন গুলো আছে এই কমপ্লিকেশন গুলো অ্যাসেস করতে বলা হচ্ছে বিভিন্ন জার্নাল বা ইউরোপ আমেরিকাতে যেটা করা হচ্ছে, তারা সাধারণত এই যে কমপ্লিকেশন গুলো আছে এটাকে অ্যাসেস করছে, এটা অ্যাসেসটা করতেছে 0 থেকে 100 একটা স্কেলে সাধারণত ওরা দেখছে, যেটা হচ্ছে যে কত পার্সেন্ট সাপোজ হচ্ছে পেশেন্টের হঠাৎ করে তার মায়োপ্যাথি ডেভেলপ করছে বা মেমোরি প্রবলেম দেখা দিয়েছে বা হঠাৎ করে তার ফ্যাটিক যেটা বেশি ইদানিং দেখা যাচ্ছে, অ্যানোজমিয়া হচ্ছে, ওইগুলো নিয়ে আমরা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে কত পার্সেন্ট পেশেন্টটা কত পার্সেন্ট আমাদের এই স্কেলটার মধ্যে কত পার্সেন্ট তার সমস্যায় ভুগছে, কত পার্সেন্ট সমস্যায় ভুগছে না, এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটা একটা বিশাল হেল্প হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম লাগবেই। ঠিক আছে, আপনি যখন একটা ম্যানেজমেন্ট করতে, আপনি যখন ম্যানেজমেন্ট করে ছাড়া দিয়ে গেল, এই পেশেন্ট যাতে সুন্দরভাবে যাতে এই সমাজে তা চলতে পারে, তার নর্মাল লাইফস্টাইল করতে পারে, এইটাও কিন্তু কনফার্ম করার দায়িত্ব কিন্তু আমাদের চিকিৎসকদের। তো এটার এমটাই হচ্ছে to restoration of the normal function of the COVID patient through counseling, psychological support to the family and the community level। মানে কি সাধারণত পেশেন্ট গুলো ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেসে থাকে, এই রিলিফ করার জন্য তাকে পারিবারিক এবং হচ্ছে যে কমিউনিটি লেভেলে যে অ্যাওয়ারনেসটা এটা একটু ক্রিয়েট করতে হবে এই রিস্টোরেশন প্রোগ্রামটার মাধ্যমে, যাতে কোভিড পেশেন্ট গুলো সহজে মিশতে পারে। কারণ দেখা যাচ্ছে অনেকে আক্রান্ত হওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্ট মনে করেন আমি তো বললাম কাশি টাশি এগুলো থেকে যায়, একটা হাঁচি দিল বা কাশি দিল, তাহলে চিন্তা করেন মানুষের কি অবস্থা, মানুষ দৌড়াদৌড়ি বা এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে, অনেকে তার কাছে মিশতেও চাইবে না, এরকম একটা ব্যাপারও কিন্তু হচ্ছে, হিউমিলেশনও কিন্তু হচ্ছে। তো এই জিনিসগুলাকে, এই জিনিসটার কারণে যেটা হচ্ছে তার মেন্টাল ট্রমা বা স্ট্রেস হচ্ছে, ঠিক আছে, ডিপ্রেশন চলে যাচ্ছে, এইগুলো থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো ক্রিয়েট করে করে এই জিনিসগুলো করতে হবে। আর প্লাস আমি যেটা বলেছি যে পোস্ট কমপ্লিকেশন ইউনিট করতে হবে, যেটা হচ্ছে তার যে সিমটমগুলো আছে সেটা যাতে রিলিফ হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্টটা বলা হচ্ছে যে পোস্ট কোভিড ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, মানে কারণ অনুযায়ী এটা চিকিৎসা করতে বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা কিছু কমন যে সমস্যাগুলো এটা নিয়ে আমি একটু আপনাদেরকে কিছু জিনিস একটু আমি বলি, যেটা মানে পাবলিকেশন গুলোতে এসেছে, এই ম্যানেজমেন্ট গুলো বা ইউরোপ আমেরিকাতে হচ্ছে, সেটা হচ্ছে যখন একটা পেশেন্টের যেটা কাশি, যেটা বললাম, ঠিক আছে, কাশিটা হচ্ছে, এটার জন্য আমরা একটা কাজ করতে সাধারণত দেখবেন কোভিড পেশেন্ট গুলো যখন আক্রান্ত হয়েছে হসপিটাল গুলাতে কিন্তু দেখবেন আমরা কিন্তু প্রনিং এর কথা বলা হয়েছে, ঠিক আছে, প্রনিং এর কথা বলা হচ্ছে, বিভিন্ন রেসপিরেটরি এক্সারসাইজের কথা বলা হয়েছে। তেমনি পোস্ট কোভিড এর ক্ষেত্রেও কিন্তু এই ব্রিদিং টেকনিক গুলোর কথা কিন্তু এখন খুবই প্রতিটা জার্নাল গুলোতে কিন্তু সুন্দরভাবে তো বলেছে। এক নম্বর হচ্ছে ট্রিটমেন্টটা অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী হবে, এক নাম্বার 1। নাম্বার 2, যে ক্রনিক কফ গুলা হচ্ছে এটাতে ব্রেথিং টেকনিকটা খুব ভালো একটা রেসপন্স হচ্ছে। এখন এটি কিভাবে হবে, পেশেন্টটা তার নিজস্ব তার যেভাবে সে কমফোর্টেবল একটা সাপোর্টিভ পজিশনে থাকবে, সে আস্তে আস্তে মানে শ্বাস নিবে, শ্বাস ছাড়বে, ঠিক আছে, এবং সে নাক এবং মুখ দিয়ে এই শ্বাসটা ছাড়ার চেষ্টা করবে, ঠিক আছে, এবং সেই সময় তার বুক বা তার হতে পারে অ্যাবডোমেনটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন আস্তে আস্তে রাইজ করে, কোনো প্রেশার নাই। এটা সাধারণত বলা হচ্ছে যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের রেশিওটা 1:2 হতে হবে, এবং এটা সাধারণত আমাদের ডেইলি 5 থেকে 10 মিনিট করে আমাদের করতে হবে, এবং এটা ফ্রিকোয়েন্টলি করতে পারে। সাধারণত অনেকে বলা হচ্ছে যে 4 বার 5 বার বা 6 বার এরকম করার জন্য কিন্তু বলা হচ্ছে, এতে কিন্তু রিলিফ হচ্ছে, ঠিক আছে। সো আমরা এটাকে ক্রনিক কাফটা আমরা সাধারণত এই ব্রিদিং টেকনিক গুলা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। এছাড়াও আরো কিছু ব্রিদিং টেকনিক আছে, যেমন ডায়াফ্রামেটিক ব্রিথিং আছে, স্লো ডিপ ব্রিথিং আছে, তারপর পার্স লিপ ব্রিথিং আছে, ইয়োগা আছে। তো এগুলো কিন্তু এখন খুব আলোচনা হচ্ছে পোস্ট কোভিড এর পেশেন্ট গুলোর ক্ষেত্রে, এটা কিন্তু এখন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এইবার আসেন নেক্সট ওয়ান ইজ এ ব্রেথলেসনেস পেশেন্ট। অনেকে বলে আমার জীবনে কোনোদিন শ্বাসকষ্ট আসছিল না স্যার, হঠাৎ করে আমার শ্বাসকষ্ট দেখা দিছে, ঠিক আছে। এখন ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি লাং কজ অর এনিথিং এলস, মানে হয় তার ফুসফুসজনিত কারণ
অথবা তার হার্টের সমস্যা আদৌ কোনো কিছুই না। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি? ফুসফুসজনিত সমস্যা কিনা, কিছুই না রে ভাই, সেটা হচ্ছে একটা পালমোনারি ফাংশন টেস্ট করতে পারেন, এটা নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে, এটা ফার্স্ট আপনি আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, দেখলেন যে নর্মাল আছে, এরপরে আপনি একটা কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আপনার ঘরের মধ্যে তো এখন পালস অক্সিমিটার আছে, পেশেন্টে বলবেন যে ভাই আপনি 1 মিনিট হাঁটেন অথবা 40 ধাপ আপনি হাঁটেন। ঠিক আছে, আপনি পালস অক্সিমিটারে দেখবেন যে তার অক্সিজেন স্যাচুরেশন গুলো ফল করে কিনা। যদি 3% এর নিচে যদি ফল করে তাহলে আপনি থেমে যেতে হবে। যদি মনে করেন না 3% ফল করতেছে না, তাহলে আপনি পেশেন্টকে বলবেন আপনি ব্রিদিং টেকনিক করেন আর হাঁটেন, এক্সারসাইজ করেন, এটা আপনার রিকভারিটা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখন কিন্তু বলা হচ্ছে, এটা সিম্পলি এই টেস্টের বা এই জিনিসগুলো এখন বলা হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এইবার একটা মেজর একটা জিনিস আপনাকে আমি বললাম বা আপনাদেরকে আমি এটা বলেছি যে পেশেন্টে কিন্তু হাঁপিয়ে যাচ্ছে শ্বাস, এই জিনিসটা আগে ছিল না, হঠাৎ করে জিনিসটা হচ্ছে। সাধারণত মাইল্ড এবং মডারেট কেসগুলোর ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ থাকে, এবং ক্রনিক কেসগুলো বা সিভিয়ার বা ভেরি সিভিয়ার কেসগুলোতে ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত 4 থেকে 8 সপ্তাহ বা 12 সপ্তাহ পর্যন্ত থাকতেছে। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা কয়েকটা হেডিকে আমরা ভাগ করতে পারি ম্যানেজমেন্টে। একটা হচ্ছে একটা পেশেন্ট মাইল্ড ইলনেস থেকে রিকভারি করেছে, তার ক্ষেত্রে বলতে পারি যে আপনি স্ট্রেচিং করেন, তবে এতটা এক্সটেন্সিভ না, আর আপনি স্ট্রেংথেনিং করেন। এটা কি স্ট্রেংথেনিং এবং স্ট্রেচিং এর মাধ্যমে কি হবে, আমার যে কার্ডিওভাস্কুলার মাসল আছে এগুলো স্ট্রেইটেনিং হবে, মানে একটু কার্যক্রমটা একটু বাড়বে। ঠিক আছে, এখন মনে করেন মাইল্ড সিমটম থেকে এখানে মডারেট সিমটম ডেভেলপ করলো, যদি আমি ভেরি মাইল্ড বললাম, এটা ভেরি মাইল্ড না, আমরা একটু মডারেট সিমটম বলতে পারি যে এটা মডারেট সিমটম হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটু অ্যাক্টিভিটিটাকে, আমরা যে এক্সারসাইজ তো অনেক রকম হতে পারে, মানে হাত দৌড়াতে পারে বা আপনি খেলাধুলা করতে পারে, অনেক কিছু হতে পারে, বা হাঁটতে পারে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। যখন একটা মডারেট কেস হয় তখন একটু আমাদের কিছু সচেতন হতে হবে। সেক্ষেত্রে বলা হবে যে আমার যে কাজটা, আমি যে হাঁটবো, এটাকে একটু আস্তে আস্তে হাঁটতে হবে, এবং তখন আমি কি রেস্টিং পিরিয়ডটা আমি কিন্তু বাড়িয়ে দেব। এবং একটা জিনিস আমার সচেতন হতে হবে যে আমি কোনোভাবে যেন পেশেন্ট যেন কোনো অবস্থায় কোনো ধরনের হাই ইন্টেন্সিভ কোনো ধরনের ট্রেনিং যাতে না করে, এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখন এরপরেও যদি মনে করেন এতক্ষণ তো ফ্যাটিকের কথা বলেছে, এইবার যদি মনে করেন আরো কিছু যদি সিমটম থাকে, যে ফ্যাটিং, কাশি, শ্বাসকষ্ট, জ্বর, তখন কিন্তু আপনাদের যেটা করতে হবে একটু রেস্ট। আপনাদের 60% ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম হার্ট রেটটাকে 60% রাখতে হবে। ঠিক আছে, মানে একটু বিশ্রাম নিতে হবে। আপনি হাঁটাচলা করবেন বা নরমাল আপনি করবেন, কিন্তু কথা হচ্ছে একটু বিশ্রাম নিয়ে নিয়ে, এবং যাতে হার্টের উপর চাপ না পড়ে। এই জিনিসটা ফেটিকের ক্ষেত্রে সাধারণত বলা হচ্ছে, খুব রেসপন্স হচ্ছে। ওকে, এবার আসেন আমি একটা কথা বলেছি যে মাসল ওয়েস্টিং এর ব্যাপারে, যে যে পেশেন্ট গুলো আইসিইউ তে ছিল তাদের 11% করে তাদের মাসল ওয়েস্টিং হচ্ছে। ঠিক আছে, এবং এটা হতে পারে যে আপনার আইসিইউ তে 5 দিন সে থাকার কথা, সে তার 10 দিন থাকা লেগেছে। তো এতে কি হচ্ছে, তার এই স্ট্রেংথেনিং পাওয়ারটা চলে গেছে। তো এখানে মেইন সূত্রটাই বলা হচ্ছে যে আপনি আপনার মাংসটা যতক্ষণ পর্যন্ত ইউজ না করবেন, মাসলটা ইউজ না করলে আপনি মাসলটাকে সারা জীবনতে হারিয়ে ফেলবেন। তো এই জন্য এটার ম্যানেজমেন্ট হিসেবে সাধারণত বলা হচ্ছে যে আপনি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন, বা অ্যারোবিক এক্সারসাইজ যদি মনে করেন আপনি যদি সম্ভব না হয় আপনি হাঁটবেন। সাধারণত গাইডলাইন গুলো এখন বলা হচ্ছে যে আপনি 4500 থেকে 7500 স্টেপ আপনি রেগুলার হাঁটবেন। ঠিক আছে, এটা একটা টার্গেট করে দিচ্ছে। আরেকটা জিনিস বলা হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনি স্ট্রেচিং করবেন, এটা কি হলো মাসেল পাওয়ারটাকে, মানে আপনার অ্যাক্টিভিটিটা বাড়াবে, মাসেল গুলা কাজ করা শুরু করবে। তো এই জিনিসটা ক্লিয়ারলি বলা হচ্ছে। আরেকটা জিনিস আমি বলেছি যে এরিথমিয়ার ব্যাপারে, এরিথমিয়া সাধারণত ইয়ং এজে প্রচুর এরিথমিয়া দেখা যাচ্ছে, কার্ডে প্রবলেম ছিল না, হঠাৎ করে এরিথমিয়া দেখা যাচ্ছে। সো এক্ষেত্রে যেটা ম্যানেজমেন্টটা হচ্ছে, এক নাম্বার ওয়ানই হচ্ছে আপনি অ্যান্টি এরিথমিক ড্রাগ দিবেন যদি এরিথমিয়া ডেভেলপ করে। প্যারাপ্যামিল, ডিলটিয়াজেম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, বিটা ব্লকার আছে, অনেক ওষুধগুলো আছে, আপনারা সবাই জানেন, এই অ্যান্টি এরিথমিক ড্রাগটা দিতে হবে। তার সাথে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলে মনে রাখবেন যে ইয়ং এজের কিন্তু সবারই কিন্তু রক্ত গরম। ঠিক আছে, এখন রক্ত গরম করে যে আমি কোভিডে আক্রান্ত হয়েছি এখন আমি ভালো আছি, আমি আমার নর্মাল লাইফটা লিড করতে পারি, বা আমি এটা করি ওইটা করি পুরা করি, এই জিনিসটার ব্যাপারে একটু মানে মানে একটু আমাদের একটু অ্যাভয়েড করতে চলতে হবে। আমাদের যে এটা বলতে হবে যাদের রিদমে ডেভেলপ করেছে, যে আপনি অবশ্যই 3 থেকে 6 মাস আপনি কোনো ধরনের ভিগোরাস বা স্ট্রেনাস অ্যাক্টিভিটি করবেন না। আপনি নরমাল হাঁটাচলা করেন, কিন্তু 3 থেকে 6 মাস পর্যন্ত আপনি যদি জিম করেন, জিমটা আপনার বন্ধ থাকতে হবে। আপনি যদি অন্য কোনো ধরনের স্ট্রেনাস অ্যাক্টিভিটি করেন, ভিগোরাস এক্সারসাইজ করেন, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য এখন বলা হচ্ছে। আসেন এইবার আসেন যেটা হচ্ছে মেইনলি সমস্যা হচ্ছে
লাং ফাইব্রোসিস। এটা ওয়ান অফ দা লাং কমপ্লিকেশন এখন দেখা যাচ্ছে, যে অনেকে কোভিড পেশেন্ট গুলা কোভিড আক্রান্ত হওয়ার পরে সুস্থ হওয়ার পরে তার লাং ফাইব্রোসিস হচ্ছে। এখন লাং ফাইব্রোসিসের ম্যানেজমেন্টটা কি? সাধারণত আমরা অক্সিজেন দিতে পারি, আর হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশনের ব্যাপারটা কিন্তু উঠে এসেছে, যেটা আমরা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এরপরে দুটো ড্রাগের কথা এখন বলা হচ্ছে, তবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি আছে, যে আমি অ্যান্টিফাইব্রোটিক ড্রাগ দিব কি দিব না। সাধারণত আমরা দুইটা ড্রাগের কথা এখন বলা হচ্ছে, একটা হচ্ছে পিরফেনিডন আর হচ্ছে নিনটেডানিভ। এই দুইটা জিনিস কিন্তু এখন আমাদের হাতের কাছে আছে, বা এগুলো সাধারণত ইউজ করা আছে। কিন্তু আরো কিছু মজার ব্যাপার আপনারা শুনলে অবাক হবেন, কিছু কিছু কোভিড কেসগুলোর ক্ষেত্রে লাং ট্রান্সপ্লান্টেশন অলরেডি হয়েছে। অলরেডি শিকাগোতে একটা 20 বছরের বাচ্চার কিন্তু লাং ট্রান্সপ্লান্টেশন হয়েছে। ইভেন এরপরে যখন এই জিনিসটা যখন নড়ে চড়ে বসলো, তখন কিন্তু সারা পৃথিবীর প্রথম দেখলো যে আরে এটা তো কোভিড এর কারণে তো অনেক সমস্যা হচ্ছে। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, এখন কিন্তু বিভিন্ন জার্নাল বা পাবলিকেশন আছে প্রচুর পরিমাণে ফাইব্রোসিসের কারণে লাং ট্রান্সপ্লান্ট হচ্ছে। তার মানে ট্রান্সপ্লান্টের পরিমাণটা এখন কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন আপনারা শুনলে অবাক হবেন রিইনফেকশনের ব্যাপারটা। হংকং এর কেসটা যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সামনে না উপস্থাপন হয়েছে, ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু বিজ্ঞজন কেউ কিন্তু বিশ্বাস করেননি যে কোভিড কিন্তু রিইনফেকশন হতে পারে। এখন কিন্তু এগুলো কিন্তু আপনার চোখের সামনে। সো আরো যতদিন যাবে তত আমরা আরো ইনফরমেশন গুলা আমরা খুঁজে পাবো। তো আমি এখানে অলসো লাং ফাইব্রোসিস এর ম্যানেজমেন্ট আপনাদেরকে বলেছি। এবার আসেন ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এটার মধ্যে সাধারণত একটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ যত দ্রুত সম্ভব আপনি দিতে পারেন। ঠিক আছে, অনেকে বলে স্টেরয়েডের কথা, আসলে স্টেরয়েডের ব্যাপারে নিয়ে কন্ট্রোভার্সি আছে, এটাতে অ্যালার্জিক না। অ্যালার্জিক হতে একটা স্টেরয়েডের একটা রোল থাকতো, কিন্তু অ্যান্টি ফাঙ্গাল স্টেরয়েড খুব একটা রোল নাই। এবং সাধারণত অ্যান্টি ফাঙ্গাল দেওয়ার পরেও যদি না কমে, সেক্ষেত্রে সার্জারি, এই অ্যাসপারজিলস যেটাকে কেটে ফেলে দিতে হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসের ম্যানেজমেন্ট। এরপর আরেকটা পেশেন্টের একটা এখন কমন কমপ্লিকেশন হচ্ছে, পেশেন্ট কিন্তু অ্যানোজমিয়া নিয়ে হচ্ছে। মানে কি, পেশেন্টের শ্বাস মানে সে কিন্তু ঘ্রাণ পাচ্ছে না। সে কোভিড এর সময় তার অ্যানোজমিয়া নিয়ে সে প্রেজেন্ট করেছে, এবং কোভিড ভালো হবার পরেও তার কিন্তু এই অ্যানোজমিয়াটা রয়ে গেছে। এখন এই অ্যানোজমিয়া থেকে সে কিভাবে পরিত্রাণ পাবে? এই জন্য সাধারণত এখন গাইডলাইন বা পাবলিকেশন গুলোতে বলা হচ্ছে যে অলফ্যাক্টরি এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, অলফ্যাক্টরি এক্সারসাইজ মানে হচ্ছে সাধারণত চারটা জিনিস দিয়ে এই এক্সারসাইজটা করতে বলা হয়। নাম্বার 1 একটা হচ্ছে যে আপনার লেমন, নাম্বার 2 হচ্ছে যে রোজ বা গোলাপ, নাম্বার 3 হচ্ছে লবঙ্গ, নাম্বার 4 হচ্ছে ইউক্যালিপটাস। এখন আপনি এটা দিয়ে এক্সারসাইজ করবেন, কিভাবে করবেন? প্রশ্ন আসতে পারে যে আপনি তো বইলা দিলেন, আমি কিভাবে করব? এটা করার সিস্টেম হচ্ছে সাবান অথবা আপনার লেমন জাতীয় যে কোনো হচ্ছে, লেমনের হতে পারে, আপনার পারফিউম হতে পারে, কোনো স্প্রে হতে পারে, এটা আপনি ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে সেকেন্ড বলেছে রোজ। রোজের আমাদের দেশে সাধারণত গোলাপ জল ইজিলি পাওয়া যায়, আপনি এটা ইউজ করতে পারেন। লবঙ্গ সবার রান্নাঘরে আমরা যদি একটু খোঁজ খবর নিই, দেখা যাবে লবঙ্গ আপনার খুঁজে পাবেনি। আরেকটা হচ্ছে ইউক্যালিপটাস, সাধারণত এটা অ্যাভেলেবল না। এটার ক্ষেত্রে আপনি সাধারণত যেটা করতে পারেন, ঠিক আছে, সেটা সাধারণত বলা হচ্ছে যে আপনি আতর ইউজ করতে পারেন। আতর কিন্তু আমাদের দেশগুলোতে খুব অ্যাভেলেবল, প্রত্যেকের ঘরে, মুসলিম যারা আছেন আপনাদের ঘরে অ্যাভেলেবল আছে। তো এটাকে সাধারণত ইউজ করতে বলা আছে। এখন কিভাবে ইউজ করব, আমি কিভাবে অলফ্যাক্টরি এক্সারসাইজ করব, এই প্রশ্ন কিন্তু আসার কথা আপনাদের। এটা সাধারণত বলে যে আমি চারটা যে উপাদানের কথা বলেছি, যেমন হচ্ছে লেমনটা, সেটা আমি 20 সেকেন্ড নিব, তারপরে লবঙ্গটা আমি 20 সেকেন্ড নিব, তারপরে হচ্ছে আপনার যে গোলাপ জল আছে এটা 20 সেকেন্ড নিব, আতর যেটা আমরা 20 সেকেন্ড, এটা ঘ্রাণটা আমি নিতে থাকবো। এটা আমরা 2 থেকে 3 বার এই ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করব। এতে কি হবে, সাধারণত দেখা যাচ্ছে স্টাডি বা রিসার্চে বলেছে সাধারণত কোভিড পেশেন্ট গুলো 2 মাস বা 3 মাস পর্যন্ত কিন্তু লাগছে এই এক্সারসাইজের মাধ্যমে সুন্দরভাবে তার ক্লিয়ার হওয়ার জন্য। এখন ক্ষেত্র বিশেষে কারো 1 মাসও লাগছে, এটা হচ্ছে ডিপেন্ড করে, কারণ আপনার বডি, আমার বডি, অন্যের বডি সবার তো সমান হবে না। তার বডির যে ডিফেন্সিভ মেকানিজম বা ইমিউন সিস্টেম, এগুলো সবার এটার উপর ভেরি করে কিন্তু এই জিনিসগুলো হতে পারে। এখন অ্যানোজমিয়াটা কেন হয়, এটি কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে কি জন্য হয়। সাধারণত বলা হচ্ছে আমাদের অ্যানোজমিয়াটা হয়, এটা হচ্ছে যে আমাদের অলফ্যাক্টরি নার্ভের পাশে যে সাপোর্টিং সেলগুলো আছে, এই সেলগুলা হঠাৎ করে ড্যামেজ হয়, কোভিড এর কারণে ড্যামেজ হয়। এই ড্যামেজ হওয়ার কারণে এই যে সেলগুলো আছে, সেলগুলার ড্যামেজ হওয়ার কারণে পেশেন্ট হঠাৎ করে ঘ্রাণ পাচ্ছে না বা অ্যানোজমিয়াতে ভুগছে। যখন এই অলফ্যাক্টরি এক্সারসাইজ গুলো করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলা আস্তে আস্তে রিজেনারেট করে। তখন কি এই সাপোর্টিং সেলগুলা রিজেনারেট যখনই শুরু হয়ে যায়, তখনই পেশেন্ট কিন্তু ঘ্রাণ পাওয়াটা শুরু করে। এটা হচ্ছে অ্যানোজমিয়ার কজ বলা হচ্ছে। এবার আসেন রেনাল সিস্টেমে। রেনাল প্রোটেকশন সিস্টেমে একটা বললাম, হঠাৎ করে কিন্তু পেশেন্টের এআরএফ ডেভেলপ হচ্ছে, একেআই ডেভেলপ হচ্ছে। সো এখানে প্রথম
জিনিসে বলা হচ্ছে এটা রেনালটা প্রোটেকশন করতে হবে। সেকেন্ড হচ্ছে ডায়ালাইসিস। সাধারণত কোভিড পেশেন্ট, অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মাসে কয়েকবারই কিন্তু ডায়ালাইসিস করতে হচ্ছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। এরপর হচ্ছে থ্রম্বোপ্রোফাইলিসিস। এখানে একটা কথা বলতে চাই যে আমাদের ম্যানেজমেন্ট বা এখনো কিন্তু আসেনি। সো যার জন্য থ্রম্বোপ্রোফাইলিসিস নিয়ে কতদিন দিব বা এটা নিয়েও কিন্তু এখন কন্ট্রোভার্সি আছে। কিছু জার্নালে বলতেছে 30 দিন, কিছু জার্নালে বলছে 40 দিন। এটাও কিন্তু আমাদের হাতে এখনো পর্যন্ত ক্লিয়ারলি ইনফরমেশন নাই। ঠিক আছে? এরপর আসেন চেস্ট পেইন। চেস্ট পেইন যেমন আমি একটু ব্রোকেন হার্ট সিনড্রোমের কথা বলেছি। চেস্ট পেইনের ম্যানেজমেন্ট আপনার নরমালি যে কার্ডিয়াক ম্যানেজমেন্ট নরমালি যেভাবে হয়, ভাই ওইভাবেই আপনারা ম্যানেজমেন্ট করবেন। এটার কথাই কিন্তু এখন বলা হচ্ছে। এরপরে আসে একটা নতুন একটা ব্যাপার, যেটা হচ্ছে সাধারণত ওল্ড এইজ এই ব্যাপারে কথাটা বলা হচ্ছে। কারণ ওল্ড এজে এই সিভিয়ারিটি পরিমাণটা অনেকটা বেড়ে যায়, অনেক বেশি থাকে। ঠিক আছে? এরা সাধারণত প্রচুর পরিমাণে সার্কোপেনিয়া, ম্যালনিউট্রিশন, ডিপ্রেশন, ডেলিরিয়াম এবং ক্রনিক পেইন এগুলোতে কিন্তু ভুগতে থাকে। সো এটার ম্যানেজমেন্টটা কি? এটার এক নাম্বার ম্যানেজমেন্ট আমি বললাম, ফার্স্টে আমি বললাম যে আমাদের কি প্রতিটা হসপিটালে একটা পোস্ট কোভিড ইউনিট করতে হবে এবং সাথে সাথে একদম সাইকোলজিস্টও রাখতে হবে, যে পেশেন্ট গুলো আছে তাকে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি দিতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সে যাতে তার নর্মাল রিস্টোরেশন লাইফ লিড করতে পারে, এটা এনশিওর করতে হবে। সে যেন সোশ্যাল ইন্টারেকশন তার বন্ধু, তার পরিবার সাথে ইজিলি মেনটেন মানে মিশতে পারে, এই জিনিসটাও কনফার্ম করতে হবে। প্লাস তার বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেটার জন্য আমরা ওরকে অবশ্যই ম্যানেজমেন্ট করতে পারে। এটা হতে পারে জেনারেল প্র্যাকটিশনারের মাধ্যমে, ডিস্ট্রিক্ট নার্স, সোশ্যাল ওয়ার্কার, রিহ্যাবিলিটেশন টিম, অকুপেশন থেরাপিস্ট, এরা যখন যে জিনিসটা লাগবে এই পোস্ট কোভিড ইউনিটের মাধ্যমে তার এই ম্যানেজমেন্টটা করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ওল্ড এজে খুব বেশি দেখা যাচ্ছে। লাস্ট অফ অল, আমার এটা একটা জার্নাল থেকে নেয়া, আপনাদেরকে আমি দেখিয়েছি। টোটাল আমি যে কথাগুলো বলেছি কি ইনভেস্টিগেশন লাগবে, এটা জাস্ট আমি এটা একটু ক্লিয়ারলি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটার বেশি কিছুই নয়। লাস্ট একটা কথা বলি, আমি শেষ করতে চাই যে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পড়তে হবে। কারণ আমাদের কোভিডের যে অবস্থা, আমাদের যত দিন যাবে আমাদেরকে এটা ভোগ করতে হবে, এটার পাশাপাশি নিজেকে অ্যাডজাস্ট করে আমাদের নর্মাল লাইফটাকে লিড করতে হবে। ঠিক আছে? আসলে শুরু করেছি এপিজে আব্দুল বাকের, জয়নাল আবেদুল্লাহ, আব্দুল কালাম আজাদ স্যারের কথা দিয়ে, শেষ করলাম স্যারের কথা দিয়ে। কারণ স্যারকে আমার অসম্ভব ভালো লাগে। আমি স্যার এবং মানে মাদার তেরেসার খুব অন্ধভক্ত। ভালো লাগে, ওনাদের উক্তিগুলো খুব ভালো লাগে। তাই ফার্স্ট এবং শেষ করলাম ওনাদের কথা দিয়ে। এবং আপনারা এতক্ষণ সুন্দর করে আমার কথাগুলো শুনেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে এত শিক্ষণীয় একটা সেশন দেওয়ার জন্য। তো আমরা সবাই চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। দর্শক যারা আমাদের দেখছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা স্যারের কাছে প্রশ্ন করে জেনে নিব আমাদের যত জানার জিনিস আছে সবকিছু। আচ্ছা, আমি একটু হেডফোনটা লাগিয়ে নিই, আমি আসলে শুনতে একটু কষ্ট হচ্ছে। জি স্যার, যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্ট সেকশনে প্রশ্নটি টাইপ করবেন, স্যার আপনাদের সবার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু, কার কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আচ্ছা, একটা কোশ্চেন করেছেন যে স্যার ফার্স্ট টাইম কোভিড আক্রান্ত পেশেন্টের যে পোস্ট কোভিড সিমটম থাকবে, সেকেন্ড টাইম কোভিডেও আক্রান্ত পেশেন্টের পোস্ট কোভিড সিমটমে কি একই থাকবে? এখন হচ্ছে ডিপেন্ড করে। আমি একটা কথাই বললাম, থাকতে পারে। আমার ম্যাক্সিমাম আমি যতগুলো কথা বলেছি এটা বিভিন্ন জার্নাল থেকে নেয়া, পাবলিকেশন থেকে নেয়া, এগুলোতে একদম বলছে যেটা যে সাধারণত 65% ক্ষেত্রে পেশেন্ট গুলার কোনো প্রবলেম হয় না, কিন্তু এই যে বাকি যে রেস্ট অফ দ্য 35% আছে সেক্ষেত্রে হতে পারে। যেমন আমার একটা বড় ভাই, উনি মানে অবাক হবেন আপনি শুনলে, সেটা হচ্ছে উনি 1 মাসে 2বার কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে, এখন উনি হসপিটালে ভর্তি আছেন। তো এটা হতে পারে। আসলে আমাদের যত দিন যাবে এই যে কোভিড সম্বন্ধে আমাদের যে এক্সপিরিয়েন্স, এটা একটু বাড়বে। ঠিক আছে? আমরা এখনো কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ থাকতে পারে, ফার্স্ট এক্সপোজার পরে সেকেন্ড ওয়েভ হয়েছে, সেকেন্ড ওয়েভে হতে পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে? আশা করি আমি আপনার উত্তরটা দিতে পেরেছি কৃষ্ণা দাসের। আচ্ছা, আরেকটা কোশ্চেন করেছে কি জানো, রাবেয়া কোশ্চেন করে দিয়েছে সাইটোকাইন স্টর্ম কন্ট্রোলের জন্য কোনো মেডিকেশন ইউজ করা যাবে কিনা। আমরা কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগের কথা কিন্তু আমরা ইউজ করেছি। আমরা সাধারণত কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ খুব ইউজ হচ্ছে। তো ঠিক আছে, ওইখানে কিন্তু আমরা সাইটোকাইন স্টর্মের ক্ষেত্রে আমরা ইউজটা করছি। এখন কথা হচ্ছে ওইটার কথাই বলা হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে লিভারটার যেটা হচ্ছে আমার সেল গুলাকে ড্যামেজ করে নিচ্ছে, অনেকগুলো প্রবলেম নিয়ে আমরা
পেশেন্টগুলো প্রেজেন্ট করছে, হ্যাঁ, এবং এটা সিকুয়েল হিসাবে থেকে যাওয়ার কারণে প্রবলেমগুলো হচ্ছে। আচ্ছা, এখানে একজন কথা বলছে যে স্যার আমি কোভিড পজিটিভ ছিলাম 25 দিন আগে, এখন আমার পালপিটেশন হয় স্পেশাল নামাজের পর, আর হেভি ব্রেথিং হয়, কিন্তু স্যাচুরেশন ঠিক আছে, এখন কি করতে পারি? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি ইফাত, আপনার ক্ষেত্রে আমি একটা কোশ্চেন আমি আপনাকে বলি। এই কথাটা বলার আগে আমার একটা জিনিস আমার একটু মনে পড়েছে। একটা কোভিড হসপিটাল ওরা একটা স্টাডি করতেছে এরকম, যে 300 পেশেন্টের উপর একটা স্টাডি করতেছে। হ্যাঁ, আমি এটা আসলে ওর কোশ্চেনটা শুনে আমার হঠাৎ করে মনে পড়ছে। তাতে দেখা যাচ্ছে যে এই যে আমার পেশেন্ট গুলা চলে যাচ্ছে বা ছাইড়া দিচ্ছি, এগুলা বাড়ি চলে যাচ্ছে, এদের মধ্যে কত পার্সেন্টের হচ্ছে কোভিড সিমটম, কত পার্সেন্টের হচ্ছে না, এটা নিয়ে অনগোয়িং একটা প্রসেসে আছে। দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্টের কিন্তু ফ্যাটিক হচ্ছে, ঠিক আছে, বা পালপিটেশন হচ্ছে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের হঠাৎ করে এরিথমিয়া ডেভেলপ করছে, তাদের মধ্যে সেটা বলতেছে সাধারণত এই পেশেন্টের 2 জনের এরিথমিয়া ডেভেলপ করছিল, রেসপিরেটরি ডিসিজ হয়েছিল 55 জনের, তার মধ্যে মারমার ডিপ্রেশনে চলে গেছে ম্যাক্সিমাম পেশেন্ট গুলাই, 300 জনের মতো 150-র মতো নাকি ডিপ্রেশনে আসছে। তাদের হঠাৎ করে পেশেন্টের সাথে যোগাযোগ করে দেখা গেছে পেশেন্ট পার্টির সাথে হঠাৎ করে মারা গেছে, ঠিক আছে, এরকম হচ্ছে 4 জন। এবং সিজার হয়েছে 2 জন, এবং কি একুট রেনাল ফেলিওর হচ্ছে 4 থেকে 5 জনের জন্য। তা আমরা দেখতে পাচ্ছি অনেকের এই স্টাডিগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখন আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যেটা করতে পারেন ইফাত, যেহেতু পালস অক্সিমিটার একটা ভালো, আপনি ফার্স্টে একটা পালমোনারি ফাংশন টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে, এবং আপনার পালস অক্সিমিটার দিয়ে আপনি একটা স্যাচুরেশনটা দেখতে পারেন, আমি কিন্তু দেখাইছি, ঠিক আছে, এটা অনেক সিনিয়রের কথা, অনেক পাবলিকেশনের কথা, আমি আজকে যতগুলো বললাম সব কিন্তু সব রিসার্চের কথা, আমার নিজের একটা কথাও না ভাই, এগুলো সব গবেষণার কথাগুলাই বলেছি। সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি পালস অক্সিমিটার লাগায়া আপনি 1 মিনিট হাঁটবেন, ঠিক আছে, দেখবেন যে কোনো ধরনের ফল করে না, যদি ফল টল কিছু না করে স্বাভাবিক থাকে, আপনি নর্মাল এক্সারসাইজ করতে পারেন, আপনি যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন, বা আপনি নর্মাল হাঁটাচলা করেন, 4000 থেকে 7000 স্টেপ আপনার হাঁটতে থাকেন, আশা করি ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এতে ইমপ্রুভমেন্ট হবে, এরপরে যদি কোনো ধরনের কজোলজি, আন্ডারলাইন কোনো কজোলজি না থাকে, ঠিক আছে। আশা করি আপনার অ্যান্সারটা আমি দিতে পেরেছি। থ্যাংক ইউ। স্যার, একজন প্রশ্ন করেছেন যে মাসেল যে ওয়েস্টিং হয় সেটা কি পরবর্তীতে যখন মেডিসিন নেওয়া হয় বা এক্সারসাইজ করা হয় তখন কি ফুললি রিকভার হয় কিনা? রিকভার হয়। আমি একটা কথাই বললাম, যদি ইফ ইউ ডোন্ট ইউজ ইউর মাসল ইউ উইল বি লস ইউর মাসল। আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, কারণ কি মানে এক্সারসাইজ কোরের মাধ্যমে কিন্তু এটা ঠিক হবে। ইভেন আমরা কিন্তু পেলভিক এক্সারসাইজ নামে একটা এক্সারসাইজের কথা আমরা জানি, তাই না? এটা অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। সো এক্সারসাইজ মূলত কি করে, এই যে মাসল গুলা লস হচ্ছে এটাকে আবার ইউজ করতেছে, মানে আমার মূল কাজ হবে আপনার মাসলটাকে ইউজ করতে হবে, যেটা আপনি অনেকদিন ধরে ওয়েস্টিং হয়েছে, এটা যদি ইউজ করেন এটা কিন্তু ফিরে আসবে, হয়তো একটু সময় লাগবে। এখন এটা ডিপেন্ড করে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে, এটা একটা ব্যাপার আছে। স্যার, আরেকজন প্রশ্ন করেছেন যে করোনার ক্ষেত্রে মানে কোভিড-19 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ইয়াং এজে মানে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এফেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে কি পোস্ট কোভিড সিনড্রোম গুলো ইয়াং এজে বেশি হবে? এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়েও কিন্তু আসলে আমাদের মতো গরিব দেশগুলোতে যেটা হচ্ছে, সাধারণত আমরা কিন্তু বাচ্চাদের টেস্ট গুলা করতে পারি না, এটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। একটা মনে করেন যে আমেরিকার একটা কথা বলি, যখন কথাটা উঠছে, যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকাতে কি হয়েছিল, আমেরিকাতে যখন হঠাৎ করে স্কুলটা খুলে দিছিল, তাদের দেখা গেছে যে 14 দিনে প্রচুর বাচ্চা ইনফেক্টেড হয়েছে। ওরা কি করছে, ওরা স্কুল লেভেলে তারা কিন্তু কোভিড টেস্ট গুলা করছে। তো ওইখানে কি রাইট পিসার টেস্টে করছে, এখানে রাইট পিসার শুধুমাত্র রাইট পিসার হয় নাই, এখানে কিন্তু অ্যান্টিজেন টেস্ট হয়েছে, নাট টেস্ট, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, অনেক টেস্ট হয়েছে, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে। এখন কথা হচ্ছে কমপ্লিকেশন পরিমাণ কিন্তু হতে পারে, অস্বাভাবিক না। এখন এটা কতটুকু হবে, এটা আসলে আসলে পাবলিকেশন বা জার্নাল গুলাতে এটা নিয়ে কথা হচ্ছে, এখনো পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট নাই, ঠিক আছে। তো এইটা আসলে কমপ্লিটলি বলা যাচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যদি আক্রান্ত হয়, একটা ইয়ং মানে একটা যুবক বা একটা তরুণ বা মনে করেন একটা বয়স্ক মানুষ বা একটা পূর্ণবয়স্ক মানুষ যেটা বলতে পারবে, একটা বাচ্চা কিন্তু এটা এক্সপ্লেন করতে পারবে না যে আমার এই সমস্যা হচ্ছে। থাকলেও এই এক্সপ্লেনের অভাবে কিন্তু যে গবেষণার যে ইনফরমেশন গুলো, সঠিক ইনফরমেশন টোটালি আসবে না, এটা একটা কিন্তু ব্যাপার আছে। আশা করি আমি জবাবটা দিতে পেরেছি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন।
আসলে কোভিড নিয়ে আসলে আমরা প্রতিদিন শিখতেছি, প্রতিদিন জানতেছি, এখনো প্রতিদিন শিখতেছি। কারণ এটা শিখা মনে হয় না আমাদের শেষ হবে, কারণ এটা অনেক চেহারা চেঞ্জ করছে। স্যার আমি একটি প্রশ্ন করতে চাই স্যার। শিওর শিওর শিওর। স্যার এই যে পোস্ট কোভিড সিনড্রোম মেইনলি হচ্ছে কোভিডটা আমাদের হচ্ছে লাংকে এফেক্টেড করতেছে, অন্য কোনো সাইটে কি যেতে পারে, যেমন হার্ট, ব্রেন বা অন্য কোনো আমি অর্গানে এফেক্টেড? আমি তো এতক্ষণ কিন্তু আমি প্রতিটা অর্গানই বলেছি। আমি একটা কথাই ফার্স্টে বলেছি, ওয়ান্স আপন এ টাইম বলা হতো ডায়াবেটিস এমন একটা ডিজিজ যেটা সব অর্গানকে ইনভলভ করে, কিন্তু কোভিড আসার পরে কোভিড কিন্তু দেখাচ্ছে মাল্টি অর্গান, মানে সব অর্গানকে সে ইনভলভ করতে পারে। তো এটার কমপ্লিকেশন গুলা বা কমপ্লেন গুলো আমি আলাদা আলাদা সিস্টেম ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হতে পারে, অবশ্যই হবে, না হলে তো আসলে পোস্ট কমপ্লিটের সিনড্রোম নিয়ে এই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা হতো না। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু এসে যাচ্ছে। আচ্ছা, দর্শক যারা আমাদের সাথে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে টাইপ করবেন, স্যার আপনাদের সবার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। স্যার একজন প্রশ্ন করেছেন যে পোস্ট কোভিড সিনড্রোমে স্ট্রোক হতে পারে কিনা, স্ট্রোক হয়ে ডেথ হতে পারে কিনা, তাহলে হতে ও পারে, ডেথ? হতে পারে। হতে পারে, হতে পারে, কারণ নিউরোজেন আমি কিন্তু আলাদা আলাদা করে আপনাদেরকে 3টা ব্রড হেডিং এ কিন্তু দেখিয়েছি। তবে সাধারণত দেখা যাচ্ছে যেটা পোস্ট কোভিড এর পরে যেটা পাওয়া যাচ্ছে মূলত হচ্ছে কি জিবিএস এবং ট্রান্সভার্স মাইলিটিস, এইটা বেশি দেখা যাচ্ছে। চারিগুলোতে এই জিনিসটা দেখা যায়, একদম ক্লিয়ার কাট বলতেছে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা কি এটা কন্টিনিউ করব নাকি কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিব? স্যার আর হয়তো কারো প্রশ্ন নেই স্যার। আচ্ছা, তাহলে আমরা মানে প্রোগ্রামটা আজকে করতে পারি, আপনি করতে পারেন। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এত সুন্দর একটি সেশন উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক যারা আমাদের মাঝে থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এসএস মেডিকেল স্কুল থেকে এবং স্যারের কাছ থেকে আমরা পরবর্তীতে আরো এরকম ব্যতিক্রমধর্মী অনেক সেশন পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সুন্দর উপস্থাপনার জন্য, এবং হচ্ছে আমি এক্সিসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।